বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে ভাই, আমরা একটা স্টুডেন্ট, আমরা ইঞ্জিনিয়ারিং করছি বা কোনো স্টুডেন্ট আমরা যেখানে আমরা করতে চাই প্রোগ্রামিং, কোডিং এবং বেসিক কিছু গেমিং করতে চাই, সামান্য ভিডিও এডিটিংও করতে চাই। সেক্ষেত্রে আমাদের বাজেট অত হাই এন্ড নয় যে আমরা একটা 50, 60, 70, 80 হাজার টাকার একটা পিসি বিল্ড করবো, বা এমনকি 30, 40 হাজার টাকার পিসি বিল্ডও আমাদের কাছে খুব কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে আপনি আমাদের 25 হাজার টাকার মধ্যে এমন একটা পিসি বিল্ড করে দেখান যেখানে আমরা ভিডিও এডিটিং, গেমিং, এমনকি আমরা যদি আমাদের বেসিক যেসব প্রোগ্রামিংয়ের কাজ, বিশেষ করে কোডিং, এগুলো যেন ভালোভাবে সারতে পারি। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি সেজন্যই আপনাদের জন্য এমন একটা পিসি বিল্ড নিয়ে এসেছি যেখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। এই পিসি বিল্ডটার টোটাল কস্ট বাংলাদেশের মার্কেটে 25 থেকে হার্ডলি 26 হাজার টাকার মধ্যে, এবং ইন্ডিয়ার মার্কেটে 22 থেকে 23 হাজার টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি নিজে যেহেতু একটা সিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি জানি যে প্রোগ্রামিংয়ের জন্য কী কী ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে কী ধরনের রিকোয়ারমেন্ট। তাছাড়াও আমি একটা স্টুডেন্টকে পড়াই, সেখানে আমি তাকে শেখাই হচ্ছে জাভা। সেক্ষেত্রে কী ধরনের পিসি যদি তাকে দেওয়া হয় বা কী ধরনের পিসি যদি বিল্ড করা হয় সেক্ষেত্রে পারফেক্ট হবে প্রোগ্রামিংয়ের জন্য, সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে সেটাই বলবো। যদিও আপনাদের ভিডিও শুরুতেই বলে দিই, এক্ষেত্রে আমি মাউস, কিবোর্ড, মনিটর কিছু ইনক্লুড করিনি, শুধুমাত্র পিসির প্রাইস বলবেছি, সেটা হচ্ছে এই বাজেট। সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে হার্ডলি 7-8 হাজার টাকা কি 9 হাজার টাকা যদি যোগ করেন, সেক্ষেত্রে কমপ্লিট পিসি বিল্ড করতে পারেন। যদিও আমি এখানে আপনাদের কিছু অপশান বলবো, যেগুলোই অবধি আপনারা প্রপারলি চুজ করেন, সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা প্রাইস আপনাদের কমে যাবে। সেক্ষেত্রে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমরা প্রথম যে কম্পোনেন্টের কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রসেসর। তার আগে আপনাদের বলে দিই, এই বাজেটে যারা পিসি নর্মালি রিকমেন্ড করে বা যারা পিসি কেনে, তারা নর্মালি এএমডির তরফ থেকে অ্যাথলন সিরিজের কোনো প্রসেসরের দিকে যায় বা ইন্টেলের তরফ থেকে কোনো 15 জেনারেশনের প্রসেসরের দিকে যায়। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কোডিং বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কারণ প্রোগ্রামিং বা কোডিং করার জন্য নর্মাল কোনো পিসি হলেই চলে যায়। সেক্ষেত্রে আপনাদের বলে দিই, যদি বাজেট একদমই কম থাকে সেক্ষেত্রে নর্মাল কোনো পিসি বা সেকেন্ড হ্যান্ড কোনো পিসির দিকেও আপনারা যেতে পারেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তেমন কোনো সমস্যা হবে না, তবে কিছু কিছু জিনিস বলবো সেগুলো একটু মাথায় রাখতে হবে, সেগুলো ভিডিওর মধ্যে ইনক্লুড করবো। সেই জিনিসগুলো যদি মাথায় রেখে কোনো আরও কম দামে পিসি বিল্ড করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি জানি যারা এই বাজেটে পিসি বিল্ড করবে তারা কিছুটা গেমিং এবং ভিডিও এডিটিংয়ের দিকেও তাদের শখ থাকবে, মানে তারা হয়তো বেসিক কোনো 720p বা হার্ডলি 1080p কোনো গেমিং করতে চায়। সেক্ষেত্রে তারা স্পোর্টস টাইটেল খেলতে চায়, কেউ খেলতে চায় GTA 5, সেক্ষেত্রেও তারা যেন মিনিমাম 30 to 40 FPS পেয়ে যায়। সেক্ষেত্রেও তার কথায় মাথায় রেখে আজকে আমরা যে প্রসেসরটা চুজ করেছি সেটা হচ্ছে এএমডির তরফ থেকে বেসিক 2200G, যেটাকে আমরা একদম বেসিক কোনো প্রসেসর বলতে পারি না, কারণ ওটা হচ্ছে এএমডির তরফ থেকে ফার্স্ট জেনারেশনের একটা এপিইউ। 2200 দেখে মাথা খারাপ করবেন না, কারণ এটা হচ্ছে একটা ফার্স্ট জেনারেশনের প্রসেসর, যেটা হচ্ছে জেন আর্কিটেকচারের উপর বেস, যেটা একটা 14 ন্যানোমিটারের প্রসেস। তাছাড়া এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.5 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি 3.7 গিগাহার্জ অবধি। সেক্ষেত্রে যেসব নর্মাল প্রোগ্রামিং হাই এন্ড ল্যাঙ্গুয়েজও রয়েছে সেগুলো 3 গিগাহার্জের উপরের কোনো প্রসেসরকে রিকোয়ার করে, সেক্ষেত্রে আরামসে এটা আপনাকে সামলে নেবে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়া এই প্রসেসরে রয়েছে 4টে কোর, 4টে থ্রেড। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গেমিংয়ে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 4টে কোর, 4টে থ্রেড। সেক্ষেত্রে ডুয়েল কোনো কোরের কোনো প্রসেসর আমি এক্ষেত্রে রেকমেন্ড করলাম না, কারণ এক্ষেত্রে আপনারা বেশ কিছুদিন ধরে পিসটা ইউজ করবেন। তবে আমি এক্ষেত্রে রেকমেন্ড করবো, যদি আপনারা বাজেট কিছুটা বাড়াতে পারেন সেক্ষেত্রে অবশ্যই যাবেন 3200G এর সাথে। সেক্ষেত্রে সেটা আপনাকে আরও বেটার কোনো পারফরমেন্স দেবে। কিন্তু বাকি যে কোম্পানি রয়েছে সেক্ষেত্রে সেগুলো একই রাখলে কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনারা প্রসেসরটা 2200G এর বদলে যদি 3200G নিতে পারেন সেক্ষেত্রে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এই প্রসেসরটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আজকের দিনে আপনারা 8,000 টাকার মধ্যে কি 8,000, 8,500 টাকা তো কোথাও নেবে না, হার্ডলি 8,500 টাকা নেবে। 8,000 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন বিভিন্ন জায়গায়। এছাড়াও এই প্রসেসরটা সাপোর্ট করে 2933 মেগাহার্জ অবধি র্যাম, মানে আমরা এখানে 3000 মেগাহার্জের যদি কোনো র্যাম লাগাই সেক্ষেত্রে আরামসে এটা সাপোর্ট করবে। তাছাড়াও এটা ডুয়েল চ্যানেল র্যামকে সাপোর্টও করে। এই প্রসেসরটা আপনাদের গেমিং, এডিটিং, স্ট্রিমিং, প্রত্যেকটা স্ট্রিমিং তো নয়, গেমিং, এডিটিং প্রত্যেকটা পারফরমেন্সই অনেক ভালো দেবে। সেক্ষেত্রে ভালো বলতে ভালোর ডেফিনেশন সবার কাছে আলাদা আলাদা, কারোর কাছে ভালো মানে 4K, কারোর কাছে ভালো মানে 8K, কিন্তু এই বাজেটে আপনারা নিশ্চয়ই 4K বা 8K আশা করবেন না। সেক্ষেত্রে হার্ডলি এখানে আপনারা 1080p গেমিং করতে পারবেন, তবে 720p বা 900 যেটা রেজলিউশন, 900p রেজলিউশনে যদি আপনারা গেমিং করেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি 30 থেকে 40 বিভিন্ন গেম টু গেম ভ্যারি করে, সেক্ষেত্রে আপনারা আরামসে FPS পেয়ে যাবেন। এছাড়াও এই প্রসেসরটাতে রয়েছে 4 MB L3 ক্যাশ। তাছাড়াও এখানে রয়েছে ভেগা 8 গ্রাফিক্স, যেটা এটার একটা অন্যতম অ্যাট্রাকশান। রেডনের যে ভেগা 8 যেটা ইনবিল্ট জিপিইউ সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আমাদের ইন্টেলের আমি কোনো সস্তার
চিপসেট এই জন্যই ইউজ করিনি, সস্তার প্রসেসর এই জন্যই ইউজ করিনি, কারণ ওখানে এত সস্তার কোনো ইন্টেল আলট্রা এইচডি, ইন্টেল এইচডি যে গ্রাফিক্স থাকে সেগুলো মানে প্রসেসর হয়তো খুব হাই এন্ড দিয়ে দেবে, আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, প্রসেসর হয়তো হাই এন্ড দিয়ে দেবে কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে যখন আমরা গেমিং করব তখন যেন আমাদের প্রসেসর এবং গ্রাফিক্স দুটোই যেন প্রপারলি ইউটিলাইজ হয়, সেক্ষেত্রে তার দিকে খেয়াল রেখে এই প্রসেসরটা খুব ভালো। তাছাড়াও আপনারা যদি এএমডির অদ্ভুত নীল রঙের স্টিকারওয়ালা কোনো কুলার থেকে নিজেকে দূরে রাখতে চান, আপনারা আসতে চান এএমডির ইকোসিস্টেমে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই প্রসেসরটা কিন্তু খুব ভালো একটা অপশন হবে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো আমাদের নেক্সট কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি এমএসআইয়ের তরফ থেকে A320 মাদারবোর্ড, যেটা ওদের একটা বেসিক মাদারবোর্ড। আমি এখানে বলবো আপনারা পারলে যদি বাজেট বাড়াতে পারেন সেক্ষেত্রে B450 চিপসেটের কোনো বেসিক মাদারবোর্ডের দিকে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফিউচারে কিছুটা আপগ্রেড করতে পারবেন, মানে অন্য কোনো প্রসেসর চাইলে একটু হাই এন্ড প্রসেসর যদি লাগাতে চান ইন ফিউচার সেক্ষেত্রে লাগাতে পারবেন। কিন্তু যেহেতু এখানে বাজেট আমাদের খুব টাইট, সেক্ষেত্রে A320 মাদারবোর্ডের দিকে আমরা যেতে পারি, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আরামসে এটা আমাদের প্রসেসরকে সাপোর্ট করবে। আপনারা 2200G লাগান, 3200G লাগান, প্রত্যেকটা প্রসেসরই এটার উপর আরামসে সাপোর্ট করে। তাছাড়াও এখানে 3200 মেগাহার্জ অবধি ওভারক্লকেবল র্যাম এখানে সাপোর্ট রয়েছে। তাছাড়াও এখানে আমরা যে ভিডিও শেয়ার্ড মেমোরি, মানে আপনাদের একটু সোজাভাবে বুঝে দিচ্ছি, আমরা যে প্রসেসরটা নিয়েছি সেখানে যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড আমরা এখানে ইনক্লুড করব না, এখানে আমরা ইনবিল্ট জিপিইউকে ইউজ করব। সেখানে আমাদের যে জিপিইউ রয়েছে ভেগা 8, সেটার জন্য আমরা 2GB অবধি মেমোরিকে VRAM হিসেবে সিলেক্ট করতে পারি, মানে নর্মাল র্যাম থেকে 2GB র্যাম সেখানে আমরা দিতে পারি জিপিইউকে, সেটাও এই মাদারবোর্ডের উপর করা পসিবল। তাছাড়াও এখানে অডিও বুস্ট রয়েছে, যেটার ফলে আমাদের যে অডিও কোয়ালিটি হচ্ছে সেটাও অনেক ইনহ্যান্সড পাবো, কোনো ধরনের সমস্যা হবে না। এমএসআইয়ের মতো ব্র্যান্ড রয়েছে, একদম সস্তার কোনো মাদারবোর্ড চুজ করে নিই। এমএসআইয়ের এই মাদারবোর্ডটা ইন্ডিয়ান মার্কেটে আপনারা 4500 থেকে 5000 টাকার মধ্যে আরামসে, এবং বাংলাদেশে 5 থেকে 5500 টাকা জায়গায় টু জায়গায় ডিপেন্ড করে আরামসে পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা এই প্রসেসরের জন্য একটা বেস্ট পেয়ার হবে। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে। এখানে সবচেয়ে আমার যে প্রবলেম হয়েছে, যে ব্যাপারটা খুঁজতে বা যে ব্যাপারটা আপনাদের একটু এক্সপ্লেন করতে হবে, সেটা হচ্ছে র্যামের ব্যাপারে। এখানে আমরা র্যাম হিসেবে চুজ করেছি এডাটার তরফ থেকে XPG D30, যেটার একটা 8GB এর 3000 মেগাহার্জের সিঙ্গেল কিট। এখানে আপনারা অনেকেই বলবেন ডুয়েল চ্যানেল র্যাম যদি লাগাই, নিজেই তো বলেছো 20, কোনো জায়গায় 15%, কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 30% আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। সেক্ষেত্রে আমি বলছি আপনারা যদি ইন ফিউচার কোনো র্যাম লাগানোর দিকে আগ্রহী হন, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা কিন্তু দুটো র্যাম স্লটকে হার্ডলি সাপোর্ট করে। সেক্ষেত্রে যদি দুটো 4GB লাগিয়ে ফেলেন, ইন ফিউচার আপগ্রেড করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে। দুটো র্যাম খুলে ফেলে দুটো 8GB লাগাতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি খুব তাড়াতাড়ি র্যাম আপডেটের করার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের 16GB র্যাম অবশ্যই সাজেস্ট করব। কিন্তু বাজেট যেহেতু সেখানে অনেকটা বেড়ে যাবে, সেখানে 7000 টাকার কাছাকাছি আমাদের টোটাল 7-7.5 টাকার কাছাকাছি টোটাল বাজেট চলে যাবে। কারণ এখানে একটা সিঙ্গেল স্টিকের দাম ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি আপনারা 3500-3600 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন এটার এই র্যামটা। কিন্তু যদি দুটো স্টিক নিই সেক্ষেত্রে দাম অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা স্টিক চুজ করলাম। কিন্তু যদি আপনারা র্যাম আপডেট না করতে চান, আপনারা বেশি গেমিংয়ের দিকে, এক্সপেরিমেন্ট বা এডিটিংয়ের দিকে কাজ না করতে চান, আপনারা নর্মাল কাজের দিকে আগ্রহী হন, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন দুটো 4GB স্টিক আপনারা অবশ্যই কিনবেন। সেখানে দুটো মিলিয়ে দাম আরামসে 4500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সিঙ্গেল স্টিক নিলে সেখানে 3600, 3700, 3500 এরকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আরামসে। মার্কেট টু মার্কেট হিসাবে অনলাইন অফলাইন কোত্থেকে নিচ্ছেন সেটা ডিপেন্ড করবে, কোনো সমস্যা হবে না। র্যামটা যথেষ্ট ভালো, পপুলার এবং খুব ভ্যালু ফর মানি একটা র্যাম আমার লেগেছে। তো এই র্যামটা আপনারা চুজ করতে পারেন, এবং 3200 মেগাহার্জ র্যাম নেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি এক্সট্রা মানি পে করতে হয়, কারণ এখানে 3000 মেগাহার্জ অবধি 2933 মেগাহার্জ অবধি আমরা র্যামকে এখানে সাপোর্ট করাতে পারবো। সেক্ষেত্রে 3000 মেগাহার্জের র্যাম এটার জন্য মোর দ্যান এনাফ। তো এই র্যামটা আপনারা আরামসে চুজ করতে পারেন। কিন্তু আবার ঘুরে ফিরে একই কথা বলবো, যদি ইন ফিউচার র্যাম আপডেট করতে চান সেক্ষেত্রে একটা 8GB স্টিক নিন। কিন্তু যদি র্যাম আপডেট না করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে দুটো 4GB স্টিক নিন। কারণ আমরা জানি AMD যেসব প্রসেসর রয়েছে বা AMDর ইকোসিস্টেম ডুয়েল চ্যানেল র্যামকে অনেক বেশিভাবে সাপোর্ট করে, এবং অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি র্যাম তো নেবেনই। সেক্ষেত্রে আপনারা পারফরমেন্স অনেক বুস্ট দেখতে পাবেন। আগেই যেরকম বলেছি, এখানে আমাদের মাদারবোর্ড আমরা 2GB অবধি আমাদের র্যামকে VRAM হিসেবে সরিয়ে দেবো। তার মানে আমরা যদি 16GB এর র্যাম নিই, সেখানে হয়তো আমরা পাবো 14GB, 14.5GB মতো ইউজ করতে পারবো। তার মধ্যে 2GB র্যাম অলরেডি আমরা VRAM হিসেবে সাইড করে দিচ্ছি, মানে সেখানে আমরা 12.5 থেকে 13GB মতো র্যাম আমরা বাকি ইউজ করতে পারবো। সেক্ষেত্রে যদি 8GB র্যামকে আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা পাবো 7GB মতো ইউজেবল। তার মধ্যে অলরেডি 2GB আমাদের দিয়ে দিতে হবে VRAM হিসেবে, কারণ সেটা আমাদের গ্রাফিক্স হিসেবে প্রপারলি কাজ করবে। তার মানে আমরা বাকি 5GB র্যামকে
প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। সেক্ষেত্রে 16 GB র্যাম কিন্তু আমার তরফ থেকে অবশ্যই রেকমেন্ডেড। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে। এখানে আপনাদের অনেকে অনেক রকম সলিউশন দেবে, কিন্তু যারা প্রোগ্রামার তারা ভালো করে ভাবুন, যখন আপনি কোনো প্রোগ্রামকে রান করেন সেক্ষেত্রে কলেজের কোনো সস্তার কম্পিউটার বা আপনাদের কোনো পুরনো কম্পিউটারে প্রোগ্রামটা রান করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রোগ্রামটা যদি একটু হাই লেভেলের হয়ে যায় বা আপনি যদি জাভা প্রোগ্রামিং করেন, সেক্ষেত্রে যদি ইন্টেলিজি আইডিয়ার মতো কোনো হাই এন্ড সফটওয়্যারকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম রান করার সময় একটু দেরি হয়, টাইম লাগে আপনাদের প্রোগ্রামটা রান হতে। সেক্ষেত্রে তার মূল কারণ হচ্ছে আপনাদের হার্ড ডিস্ক। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পুরো সিস্টেমকে স্ন্যাপি বানানোর জন্য, অনেক ফাস্ট এবং ফ্লুইড বানানোর জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এসএসডি। কিন্তু এই বাজেটে আমরা অবশ্যই কোনো হাই এন্ড এনভিএমই এসএসডি তো কিনবো না। সেক্ষেত্রে আমাদের বাজেট যেহেতু অনেক কম, সেক্ষেত্রে আমরা সাটা এসএসডি কিনবো। সেক্ষেত্রে আমাদের WD গ্রিনের যেটা অত্যন্ত পপুলার, আমরা বছর বছর ধরে ইউজ করে আসছি, যেটা অত্যন্ত পপুলার WD গ্রিন, যেটা ইন্ডিয়ান মার্কেটে 2600-2700 টাকা এবং বাংলাদেশে 3000-3200 কি 3300 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। এই 240 GB এর এসএসডি আপনারা ইউজ করুন, কারণ 120 GB কখনোই রেকমেন্ডেড নয়। এখন উইন্ডোজে যা বড় বড় সাইজ আসছে, সেক্ষেত্রে অলরেডি আপনি হার্ডলি টোটাল উইন্ডোজ ইনস্টল করে সব রকম সফটওয়্যার ইনস্টল করার পর হার্ডলি পাবেন 30 GB। তার মধ্যে আপনাদের প্রোগ্রাম রাখতে হবে, চার্জে একটু সিনেমা যদি দেখতে চান সিনেমা রাখতে পারেন, তার মধ্যে আপনি যদি গেম খেলতে চান গেম রাখতে হবে। 30 GB-তে আজকাল কী হয়, একটা বড় গেমের সাইজই তো হয় 30 থেকে 35 GB। সেক্ষেত্রে আপনি ধরুন GTA 5 খেলতে চান, সেখানে কত বড় গেম সাইজ রয়েছে সেইটা হিসেব করে একটু আপনি মিনিমাম 240 GB এসএসডি নিন যদি চান। তাহলে সেক্ষেত্রে 1 TB এর একটা হার্ড ডিস্ক 7200 RPM এর অবশ্যই। সেক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, WD এর ব্লু নিতে পারেন বা নিতে পারেন আপনি সিগেটের বারাকুটা, যে কোনো একটা 1 TB হার্ড ডিস্ক বা 2 TB হার্ড ডিস্ক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু অবশ্যই 7200 RPM এর চুজ করুন। সেক্ষেত্রে আপনাদের স্টোরেজ নিয়ে যত রকম প্রবলেম রয়েছে আশা করছি সলভ হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের PSU এর ব্যাপারে। আপনারা নিশ্চয়ই বেশি ইন্টারেস্টেড হবেন না PSU এর ব্যাপারে, কারণ PSU তো আমাদের প্রসেসর বা মাদারবোর্ড বা র্যাম বা গ্রাফিক্স কার্ডের মতো তো ইন্টারেস্টিং কোনো একটা টপিক নয়। PSU হচ্ছে একটা বোরিং টপিক। আপনারা মনে করবেন ওটা একটা কী জিনিস, শুধু কারেন্ট তো সাপ্লাই করে, ওটাতে এমন কী ইনভেস্ট করার আছে। সেক্ষেত্রে আপনাদের বলে দিই, আমাদের পিসিতে যত কম্পোনেন্ট আছে সেখানে ক্লিন কারেন্ট, কতটা পারফেক্ট কারেন্ট, আমাদের পুরো পিসিটা কতদিন চলবে সেটার কিন্তু একটা ডাইরেক্ট লিঙ্ক থাকে আমাদের PSU এর সঙ্গে। সেক্ষেত্রে মিনিমাম 80+ সার্টিফাইড কোনো PSU আপনারা চুজ করুন, সেটা মিনিমাম হোয়াইট সার্টিফাইড হলেও। আপনাদের বলছি না ব্রোঞ্জ, প্ল্যাটিনাম, গোল্ড এরকম হাই এন্ড কোনো সার্টিফাইড PSU নিতে। সেক্ষেত্রে মিনিমাম হোয়াইট সার্টিফাইড হলেও 80+ সার্টিফাইড কোনো PSU চুজ করুন। আমরা এক্ষেত্রে চুজ করেছি কুলার মাস্টারের তরফ থেকে 80+ সার্টিফাইড PSU, যেটা ইন্ডিয়ান মার্কেটে 2700-2800 টাকা এবং বাংলাদেশে 3300 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। তবে চাইলে আপনারা কর্সিয়ারের CV450ও চুজ করতে পারেন। আমি এখানে 450 চুজ করছি। এখানে 400 ওয়াট PSU মোর দ্যান এনাফ, কিন্তু 450 এই জন্য চুজ করছি, ইন ফিউচার যদি আপডেট করেন সেক্ষেত্রে 450 ওয়াট PSU আপনাদের জন্য মোর দ্যান এনাফ হবে। সেক্ষেত্রে এনটেকের যে VP450 সেটাও চুজ করতে পারেন, সেটাও মোটামুটি 3500 টাকার মধ্যে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে 3000 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের ক্যাবিনেটের ব্যাপারে। ক্যাবিনেটটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, তাও আমার যেহেতু এটা গাইড, আমার দায়িত্ব আপনাদের ক্যাবিনেটও একটা রেকমেন্ড করা। সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব এনটেকের তরফ থেকে NX110 এই ক্যাবিনেটটা মোটামুটি 2800 থেকে 3000 টাকার মধ্যে বাংলাদেশে, আমি বলছি 2500 টাকার মধ্যে অফলাইন মার্কেটে আরামসে পেয়ে যাবেন। এবং যারা ইন্ডিয়ায় থাকেন তারাও ওরকম 2300, 2400, 2500 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। আরও সস্তায় কোনো যদি অফলাইন মার্কেটে খোঁজ খবর নেন আরও সস্তায় পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ক্যাবিনেটটা আমার তরফ থেকে একদম 100% রেকমেন্ডেড, কারণ ক্যাবিনেটটা আমার মনে হয় একদম সস্তারও কোনো নয়, কিন্তু যে বাজেটে ক্যাবিনেটটা যেটা অফার করছে সেটা একদম ঠিকঠাক। আমি যা বলবো এই ক্যাবিনেটটা অত্যন্ত ভালো, না বলবো অত্যন্ত খারাপ। তো সেক্ষেত্রে মিড লেভেলের একটা ক্যাবিনেট। এখানে সামনে আপনারা 3টে 120 mm এর ফ্যান ইনক্লুড করতে পারবেন, পেছনের দিকে একটা 120 mm এর ফ্যান অলরেডি ইনক্লুডেড থাকে। সেক্ষেত্রে আপনি যদি আপাতত কোনো ফ্যান ইনক্লুড নাও করেন সেক্ষেত্রে আপনাদের ক্যাবিনেটটা কিন্তু একটা যেহেতু রেয়ার ফ্যান দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কুল থাকবে, কোনো ধরনের সমস্যা আসবে না। কিন্তু পরে যদি আরও অ্যাস্থেটিক বাড়াতে চান এই ক্যাবিনেটের সঙ্গেই আপনারা আরও 3টে সামনে 120 mm এর RGB ফ্যান যদি লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের পুরো অ্যাস্থেটিক আরও অনেক এনহ্যান্সমেন্ট হবে। সেক্ষেত্রে এবার আমরা কথা বলবো যে আমরা পুরো পিসি তো বিল্ড করে ফেললাম, এটা আমাদের টোটাল পিসির যদি কস্ট হিসেব করি সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 23-24 এবং বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 26-27 হাজার টাকার মধ্যে আরামসে যদি সব কিছুই হাই এন্ড ইউজ করি তার ফলেও আমাদের টোটাল পিসিটা 26-27 হাজার টাকায় বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে আরও কম 23-24 হাজার টাকায় দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু
এবার আপনারা বলবেন যে কোন ধরনের মনিটর, কোন ধরনের কিবোর্ড, কোন ধরনের মাউস আমরা চুজ করব। এক্ষেত্রে আমার আপনাদের কিছু সাজেশন দেওয়ার আছে, কিছু রেকমেন্ডেশন আছে। যারা এতটা অবধি ভিডিও দেখেছেন তাদের আশা করছি তারা সত্যি ইন্টারেস্টেড বা তারা সত্যি পিসি বিল্ডিংয়ের ব্যাপারে সিরিয়াস। সেক্ষেত্রে আপনাদের আমি কিছু টিপস এখানে দিতে চাই যারা বিশেষ করে প্রোগ্রামিং ইন্টারেস্টেড। কারণ প্রোগ্রামিং করার সময় সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের রেকমেন্ড করব 24 ইঞ্চির কোনো মনিটর চুজ করতে, মিনিমাম 22 ইঞ্চের কোনো মনিটর চুজ করুন। তবে আমার রেকমেন্ডেশন 24 ইঞ্চের। সেটা আপনার কোনো হাই রিফ্রেশ রেটওয়ালা প্যানেল এখানে চুজ করার প্রয়োজন নেই। আমি দেখেছি এখানে অনেকে AMD FreeSyncওয়ালা বা কোনো হচ্ছে 75 হাজ যে রিফ্রেশ রেটওয়ালা কোনো মনিটর, সেটা কোন প্যানেল দেখার দরকার নেই, সেখানে রিফ্রেশ রেট কত সেটা দেখে সেখানে মনিটরটা চুজ করে ফেলে। সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা 60 হাজের কোনো মনিটর চুজ করুন। বেশি রিফ্রেশ রেটওয়ালা মনিটর চুজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের প্যানেলটা যেন অবশ্যই IPS হয়, কারণ আপনারা যেটাই কাজ করবেন সেটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। তাছাড়াও যারা ভিডিও এডিটিং, ফটো এডিটিংয়ে একটু ইন্টারেস্টেড তাদের জন্য IPS প্যানেল অনেক ভালো একটা অপশান। তাছাড়াও আপনি যখন কোনো মুভিজ দেখবেন সেক্ষেত্রে প্রপারলি দেখতে পাবেন। এখানে নর্মালি 178 ডিগ্রি অবধি আপনারা ভিউইং অ্যাঙ্গেল পান, কিন্তু নর্মালি যে TN বা VA প্যানেল হয় সেক্ষেত্রে যদি আপনারা সামনাসামনি রেখে এক্সপিরিয়েন্স করেন না, সেক্ষেত্রে একটা TN বা VA প্যানেলের সঙ্গে IPS প্যানেলের আকাশ পাতাল তফাৎ রয়েছে। যদি আপনারা পাশাপাশি দেখেন সেখানে ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার প্রত্যেকটা জিনিস IPS প্যানেলে অবশ্যই ভালো দেখতে পাবেন। সেক্ষেত্রে LG বা স্যামসাংয়ের কোনো IPS প্যানেলের মনিটর চুজ করুন। সেক্ষেত্রে 24 ইঞ্চি হলে তো খুব ভালো, যদি বাজেট কম থাকে 22 ইঞ্চির মনিটর মিনিমাম আপাতত চুজ করুন। যে কোনো ব্র্যান্ডের হতে পারে, তবে মিনিমাম যেন IPS প্যানেল হয় অবশ্যই, এবং 60 হাজের মনিটর হলেও সেটা চলে যাবে, কোনো ধরনের সমস্যা আসবে না। এছাড়াও যদি কথা বলি আমরা কিবোর্ড আর মাউসের ব্যাপারে, সেক্ষেত্রে মেনলি আগে কথা বলবো মাউসের ব্যাপারে। সেক্ষেত্রে মাউস হিসেবে নর্মাল সস্তার এই ধরনের কোনো, দেখুন ডেলের একটা মাউস আমার কাছে পড়ে আছে, একদম সস্তার 300-400 টাকার মাউস। এই ধরনের মাউসও ইউজ করতে পারেন, আবার হাই এন্ড মাউসও ইউজ করতে পারেন। তবে মাউসটা অতটা রিকমেন্ডেড নয়, কারণ এই মাউসেও প্রোগ্রামিং কোনো সমস্যা হবে না। কারণ প্রোগ্রামিংয়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় বা যে কোনো কোডিংয়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কিবোর্ডের। তাছাড়া মাউস প্যাডের যদি কথা বলি, এক্ষেত্রে এইরকম ধরনের সস্তার কোনো মাউস প্যাড প্লিজ চুজ করবেন না। আমি এরকম সস্তার মাউস প্যাড চুজ করেছিলাম, দেখুন ইউজ করে টেস্ট করছিলাম যে কেমন কাজ করে, কয়েকদিনে দেখুন কী অবস্থা, পুরো ফেটে ফেটে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন ধারগুলো স্টিচ করা থাকে, এই ধরনের কোনো মাউস প্যাড ইউজ করুন। তাছাড়াও যদি কথা বলি কিবোর্ডের ব্যাপারে, এখানে TVS গোল্ড বা যেই রকম মেকানিক্যাল কিবোর্ড যেগুলো রয়েছে না সস্তার সেরকম কোনো মেকানিক্যাল কিবোর্ড চুজ করুন। একদম সস্তার হলেও চলবে, কিন্তু যেন অবশ্যই মেকানিক্যাল কিবোর্ড হয়। সেক্ষেত্রে আর কিছু হোক না হোক একটা মেকানিক্যাল কিবোর্ড হয়। অনেকে আপনাকে মেমব্রেন কিবোর্ড সেটা মেকানিক্যাল ফিলের সঙ্গে দেবে, সেটা কিন্তু নয়। প্রপার মেকানিক্যাল কিবোর্ড, সেখানে যেন প্রত্যেকটা কি প্রেস করার সঙ্গে যে ফিডব্যাকটা আসে সেই ফিডব্যাকটা যেন আপনি পান। সেক্ষেত্রে আপনাদের পুরো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে। আমি আপনাদের বলছি আপনারা প্রোগ্রামিং করতে অনেক ইন্টারেস্টেড হবেন, অনেক ভাল লাগবে প্রোগ্রামিং করতে। কারণ কিবোর্ড যখন সুন্দর হয় না সেক্ষেত্রে টাইপ করে একটা মজা আসে। কারণ প্রত্যেকটা কি যখন টাইপ করবেন সেক্ষেত্রে একটা সুন্দর সাউন্ড এফেক্ট দেবে, একটা সুন্দর ফিডব্যাক দেবে, একটা ট্যাকটাইল ফিডব্যাক দেবে, যেটা আপনাদের প্রোগ্রামিং করতে অনেক বেশি ভাল লাগবে। আমি বলছি না এক্ষেত্রে আপনার প্রোগ্রামিং লেভেল এখান থেকে এখানে চলে যাবে, আপনি বেশি ওয়ার্ড টাইপ করতে পারবেন বা আপনার হাত অনেক সুন্দরভাবে কাজ করবে। তাছাড়াও আপনাদের অনেক ভালো লাগবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে, বা যে কোনো গেমিংও যদি করেন সেখানেও আপনাদের একটা মেকানিক্যাল কিবোর্ড অনেক বেশি হেল্প করবে। কিন্তু যদি এখানে যেহেতু পিসি বিল্ডটা একটা স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা প্লিজ পারলে একটা ভালো কিবোর্ডের দিকে ইনভেস্ট করুন। একটা সস্তার ডেলের এরকম টাইপের অপটিক্যাল মাউসও চুজ করতে পারেন, কিন্তু কিবোর্ডটা একটু ভালো প্লিজ চুজ করুন। তো এই ছিল টোটাল পিসি বিল্ড গাইড। জানি একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু একটু ডিটেলে এক্সপ্লেন করার প্রয়োজন ছিল, কারণ স্টুডেন্টরা একটু কনফিউজড যে কীরকম ধরনের পিসি বিল্ড করবো। কারণ স্মার্টফোন দিয়ে তারা ক্লাস করতে করতে বোর হয়ে গেছে, তারা কোনো পিসি বিল্ড করতে চায়। তো বন্ধুরা এই তো ছিল কমপ্লিট পিসি বিল্ড গাইড। কিন্তু এছাড়াও আমি আপনাদের আরেকটা জিনিস রেকমেন্ড করবো, অনেক বড় হয়ে গেছে জানি ভিডিওটা, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে কোনো ল্যাপটপ বাই করছি না, এখানে কিন্তু আপনি পার্টিকুলারলি কোনো ওয়েবক্যাম পাবেন না। সেক্ষেত্রে ওয়েবক্যাম আমি কিন্তু অবশ্যই একটা সাজেস্ট করব, যদি বিশেষ করে অনলাইনগুলো ক্লাস করতে হয়, কারণ অনলাইন ক্লাস করার জন্য ওয়েবক্যামও অনেক বেশি প্রয়োজন। সেক্ষেত্রে একটা ভালো ওয়েবক্যাম কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন যদি অনলাইন ক্লাস করতে চান। না করতে চাইলে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি জানি স্টুডেন্ট যেহেতু আপনি প্রোগ্রামিং করতে চাইছেন, নিশ্চয়ই অনলাইন ক্লাসও করবেন, সেক্ষেত্রে একটা ভালো ওয়েবক্যামও কালেক্ট করে নেবেন। এই ছিল টোটাল পিসি বিল্ড। এছাড়াও অবশ্যই আপনারা একটা জিনিসের দিকে খেয়াল দেবেন, সেটা হচ্ছে বাড়িতে যে ওয়াইফাই আছে সেটা কিন্তু এই যে মাদারবোর্ডটা রয়েছে এটার মধ্যে কিন্তু ইনবিল্ট কোনো ওয়াইফাই নেই। সেক্ষেত্রে আপনাদের আলাদা করে ওয়াইফাই কার্ড লাগাতে হবে। কিন্তু যদি ওয়াইফাইটা ঘরের একদম কাছেই থাকে বা টেবিলের ওপর নিচ হয়, সেক্ষেত্রে একটা
তার দোকানদারের কাছ থেকে নিয়ে নেবেন, যে দোকান থেকে পিসি বিল্ড করান, বা যদি অনলাইনেও পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রে যে কোনো দোকান থেকে একটা ল্যান কেবল কানেক্ট করে নেবেন, যেটার ফলে আপনারা ইন্টারনেট যাতে অ্যাক্সেস করতে পারেন। তো এই ছিল কমপ্লিট গাইড। আশা করছি আপনাদের পুরোপুরি বোঝাতে পারলাম। যদি কোনো ধরনের সমস্যা হয়, যদি কোনো ইস্যু থাকে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়ি এবং সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কমেন্টগুলো খুব ভালো হয় সেক্ষেত্রে ফ্রাইডে কমেন্ট বক্সে সেগুলোর প্রপারভাবে উত্তর দিই। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।